ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে ১৫০-এরও বেশি আরোহী নিয়ে নিখোঁজ হয়েছে এয়ার এশিয়ার একটি বিমান। ১৫৫ যাত্রীর মধ্যে এক নবজাতক সহ ১৭ শিশু, ৬৮ জন নারী রয়েছে। মালয়েশিয়ার একটি অনলাইন পত্রিকা জানিয়েছে, বালকা বেলিটাং দ্বীপের কাছে বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে, তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়। ১৫৫ জন যাত্রী নিয়ে বিমান নিখোঁজের বিষয়ে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বিমান উড্ডয়ন বিশেষজ্ঞ জনাব ওয়াহিদুল আলম। স্বাগত আপনাদের। জনাব ওয়াহিদুল আলম, আমরা আরো ৫০ বছর আগে শুনেছি আসলে বিমান কোনোদিন হারিয়ে যেতে পারে না, হারিয়ে যাওয়া সম্ভব না, রাডার সিস্টেম সেই সময় থেকেই আমরা শুনেছি যেরকম। কিন্তু মালয়েশিয়ার পরে ইন্দোনেশিয়া আবারও একই ধরনের দুর্ঘটনা। আপনি এটাকে কিভাবে বিশ্লেষণ করেন বা আপনার পর্যবেক্ষণ কি এই বিষয়ে? ধন্যবাদ। আসলে এই জিনিসটা অত্যন্ত আশ্চর্যজনক ব্যাপার, কেননা আমরা পরপর কয়েকটি ঘটনা দেখছি এই ধরনের একটি দুর্ঘটনা, এবং এই দুর্ঘটনাগুলো কিন্তু সত্যিকার অর্থে আমাদের কাছে অজানায় থেকে যাচ্ছে। কি কারণে এইগুলো যে দুর্ঘটনা ঘটছে বা কোথায় কিভাবে হচ্ছে সেটা আমরা জানতে পারছি না। হ্যাঁ, এটা আমরা বলা হয়ে থাকে যে এয়ার ট্রান্সপোর্টেশন ইজ দ্য সেফেস্ট মোড অফ ট্রান্সপোর্টেশন, বাট এয়ার ট্রান্সপোর্টেশনটা কিন্তু এখন আর সেফেস্ট থাকবে কি না, এই দুর্ঘটনাগুলোর পরপর কিন্তু মানুষ সেগুলো নিয়ে চিন্তা করতে শুরু করেছে। হ্যাঁ, সো এইগুলো কিন্তু কোনো বিশ্লেষণ করা যাচ্ছে না যে কেন এই দুর্ঘটনাগুলো ঘটছে বা এগুলো কেন কারণ জানা যাচ্ছে না। হ্যাঁ, এগুলো নিয়ে বিচার বিশ্লেষণ হচ্ছে, বা যখন একটা দুর্ঘটনা ঘটে তারপরে এটা নিয়ে অনেক রকম গবেষণা হয়ে থাকে, বাট এগুলো রেজাল্ট কিন্তু কখনোই জনসমক্ষে আসছে না। আজকে আমরা দেখেছি মালয়েশিয়ান এয়ারলাইন্সের আগে যে একটা ঘটনা ঘটেছে, তার পরবর্তী পর্যায়ে যেটা হচ্ছে ইউক্রেনে, সবগুলি কিন্তু অজানা রয়ে গেছে আমাদের কাছে, কারণ রহস্য উদ্ঘাটিত হয়নি। তো আমি মনে করি যে এইগুলো ব্যাপারে রহস্য উদ্ঘাটন হওয়া দরকার। লক্ষ লক্ষ প্যাসেঞ্জার যারা এয়ার ট্রাভেল করে থাকেন প্রতিদিন, তাদের নিরাপত্তার জন্য, তাদের মনের আশ্বস্তের জন্য এই জিনিসগুলা তাদেরকে জানা দরকার যে কেন এগুলো হচ্ছে, এবং বিমান শিল্পের সাথে বা এই এয়ারলাইন্সের সাথে যারা জড়িত, এগুলো নিয়ে আমার মনে হয় তাদেরকে আরও সোচ্চার হতে হবে। না হলে এই বিমান চলাচলটাকে আমরা আরও নিরাপদ রাখতে পারবো বলে মনে হচ্ছে না। বিমান উড্ডয়ন শিল্প যেটা আছে, যেটাকে আমরা এভিয়েশন ইন্ডাস্ট্রি, সেই এভিয়েশন ইন্ডাস্ট্রির উপর এটা সরাসরি কি প্রভাব পড়ে থাকে আমরা দেখেছি, সেটা যদি আমাদেরকে একটু বলেন। কারণ মালয়েশিয়া এয়ারলাইন্সে যখন এই ঘটনাটি ঘটলো, ডেফিনেটলি মালয়েশিয়া এয়ারলাইন্স এবং তার আশেপাশে এয়ারলাইন্সগুলি আসলে অনেক যাত্রী হারিয়েছে। এবার সার্বিকভাবে আসলে আপনি যদি আমাদের একটু জানান যে মানে কি প্রভাব পড়ে। না, এটাতে একটা ডাইরেক্ট এফেক্ট পড়ে এয়ারলাইনগুলোর উপরে। একটা তো প্যাসেঞ্জার ইম্প্যাক্ট করে, এই ধরনের দুর্ঘটনার পরপরই প্যাসেঞ্জাররা ওই এয়ারলাইনে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, যার ফলে লট অফ ক্যান্সেলেশন হয়ে থাকে। তারপরে ওই এয়ারলাইন্সের ইন্স্যুরেন্স প্রিমিয়াম একটা বড় ধরনের ভাবে হয়, এফেক্ট করে, এবং যখনই একটা অ্যাক্সিডেন্ট হয় তখনই ওই এয়ারলাইন্সের অন্যান্য বিমানের ক্ষেত্রেও ইন্স্যুরেন্সের কস্ট বেড়ে যায়, এবং এতে করে এয়ারলাইনের সার্ভাইভাল একটা প্রশ্ন হয়ে দাঁড়ায় আর কি। সো কাজে এইটার একটা বড় ধরনের লং টার্ম এফেক্ট হয়। এটা হয়তো ইমিডিয়েটলি বোঝা যায় না, বাট লং টার্ম এফেক্ট হয়ে থাকে আর কি। জনাব ওয়াহিদুল আলম, আপনাকে অনেক ধন্যবাদ। মাদক ব্যবসায়ীদের হাতে জিম্মি হয়ে পড়ছে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের বাসিন্দারা। প্রকাশ্যেই সেখানে চলছে মাদক বেচাকেনা। স্থানীয় প্রশাসন বলছে দারিদ্র্য কিছু সীমাবদ্ধতার কারণে ঠেকানো যাচ্ছে না মাদকের বিস্তার। রাজধানীর বুকে ৬০ বিঘার এই জায়গায় প্রায় ১.৫ লক্ষ আটকে পড়া পাকিস্তানির বসবাস। ঘিঞ্জি রাস্তা, খুপরি বাড়ি, জীবন জীবিকায় নেই আধুনিকতার ছিটে ফোটাও। নানান সংকটের মাঝে মোহাম্মদপুরের এই বিহারি ক্যাম্প পরিণত হয়েছে নেশার স্বর্গরাজ্যে। রাস্তার উপরেই বিক্রি হচ্ছে গাঁজা, ইয়াবার মতো মাদকদ্রব্য। আছে মোবাইল ফোনে অর্ডার এবং বাড়িতে পৌঁছে দেওয়ার বন্দোবস্ত। খুচরা পর্যায় থেকে শুরু, আছে মাদকের পাইকারি বাজারও। এই জায়গার মাল ওনে বিক্রি করে, আপনি যে পাইছেন এখানকার মাল পাইছেন। ক্যাম্পের অভিভাবকের অজুহাত, দারিদ্র্যের কারণেই কিছু মানুষ জড়াচ্ছে এমন অপরাধে। তবে ধীরে ধীরে পরিস্থিতি উন্নতির দাবিও করছেন তিনি। অন্য কারণ আছে পভার্টি। একটা ছেলে বিএ পাস করে বসে আছে, চাকরি পাচ্ছে না, কিন্তু আমি মনে করতেছি কি অনেক কিছু ক্লিন হয়েছে, রাস্তায় হাঁটা মুশকিল ছিল। আর আইন শৃঙ্খলা বাহিনী দায় সারছে সীমাবদ্ধতার কথা বলে। জেনেভা ক্যাম্প যেহেতু একটা অত্যন্ত ঘিঞ্জি একটা এলাকা, ৩০,০০০ লোক বা ৩৫,০০০ লোক একটা এলাকায় ছোট্ট পরিসরে বসবাস করে, এখানে অভিযান পরিচালনা করাটা একটু কষ্টকর, একটু বেশি ফোর্স নিয়ে এখানে কাজ করতে হয়। জেনেভা ক্যাম্পে যে মানুষগুলি এখানে বসবাস করে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য
একটু ভিন্ন ধরনের, যে কোনো আমাদেরকে অত্যন্ত সতর্কতার সহিত আমাদের এখানে কাজ করতে হয়। মুষ্টিমেয় কিছু মাদক ব্যবসায়ীর দৌরাত্মে জিম্মি হয়ে পড়েছে জেনাবা ক্যাম্প সহ আশপাশের জনজীবন। এলাকাবাসী চাইছে মাদকের অভয়ারণ্যে কেবল এর ডালপালাই নয়, বিস্তৃতি নির্মূল করা হোক গোড়া থেকে, নয়তো অচিরেই অন্ধকার জগতে হারিয়ে যেতে পারে এখানকার যুব সমাজ। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে শ্যামলীদের নিজ কার্যালয় থেকে যোগ দিচ্ছেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও অঞ্চলের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ওয়াহিদুল ইসলাম। জনাব ওয়াহিদুল ইসলাম, আমাদের প্রতিবেদক যা দেখালেন সেখানে প্রকাশ্যে যে মাদক দ্রব্য বেচা কেনা হচ্ছে বা মোবাইল ফোনের মাধ্যমে বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, সেই বিষয়টি পুলিশ প্রশাসন তো নিশ্চয়ই জানেন, কিন্তু আপনারা কেন এটি পুরোপুরি নির্মূল করতে পারছেন না? ধন্যবাদ। আপনার বিষয়টি আমরা অবগত আছি। আমার উপ পুলিশ কমিশনার স্যার ইতিমধ্যে রিপোর্টে বলেছে যে কি রকমের সমস্যা ওখানে প্রিভেলিং অন আছে। সব দিক বিবেচনা করে আমরা ওদের ক্যাটাগরিক্যালি ওদেরকে শ্রেণী বিন্যাস করেছি, কারা ডিলার, কারা ওখানে হোলসেলার, কারা রিটেইলার, সব বিবেচনা করে আমরা আমাদের অব্যাহত অভিযান রেখেছি এবং তারই ধারাবাহিকতায় আমরা ওদেরকে মূল যেই হোলসেলারগুলো আছে ওখান থেকে প্রায় 70 জনের মতো লোককে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজার ব্যবস্থা করেছি। বাকিদেরও আমরা সার্ভেলেন্সের মধ্যে আছি, আশা করি আমরা সফল হব। জনাব ওয়াহিদুল ইসলাম, মাদক বেচাকেনার কথা উঠলেই এর সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর কারো না কারো কোনো না কোনো ভূমিকা রাখার কথা আমরা প্রায় শুনি। এক্ষেত্রে কি পুরো বিষয়টি আপনার নিয়ন্ত্রণে আছে এবং আপনি জানেন যে আপনারা এটি নির্মূল করতে পারবেন সময় লাগলেও? মানে আইন শৃঙ্খলা বাহিনীর কেউ আসলে এর সাথে জড়িত নয় বা এরা এদের থেকে কোনো রকম কোনো সুবিধা পাচ্ছেন না? জনাব ওয়াহিদুল ইসলাম। জি, আমরা অবগত আছি বিষয় করে। এরকম একেবারে স্পেসিফিক কোনো মেসেজ আমাদের কাছে নেই। যদি এরকম করে স্পেসিফিক কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সরাসরি ইনভলভমেন্ট আমরা খুঁজে পাই, অবশ্যই তার বিরুদ্ধে আমরা ক্রিমিনাল অ্যাক্ট প্লাস ডিপার্টমেন্টাল প্রসিডিং এর ব্যবস্থা করব। কিন্তু এরকম মেসেজ নেই ডিরেক্টলি কেউ ইনভলভ আছে। তারপরেও তথাকথিত সোর্সের নাম করে বিভিন্ন লোক আছে, ওরা নাম ভাঙিয়ে ব্যবসা করে যাচ্ছে আমরা জানি। সেই মেসেজটা সামনে রেখেই, বিবেচনা রেখেই আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখছি। আশা করছি 100% কোনো শব্দ নেই, নির্মূল না হোক অন্তত আমরা আমাদের পার্টে আমরা সফল হতে পারবো। জনাব ওয়াহিদুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের রেডিও স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।